সিলেট, যা উত্তর পূর্ব বাংলাদেশে অবস্থিত এক অপার প্রাকৃতিক সৌন্দর্য জেলা। এ জেলায় রয়েছে পাহাড়, চা বাগান, স্বচ্ছ নদী আর ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা অসংখ্য অজানা ঝর্ণা এবং ট্রেইল, যা সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের এক স্বপ্নের গন্তব্য। এ জেলার সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোর প্রতিটি বাঁকে লুকে রয়েছে এক অজানা বিষয়। এই ট্রিপে প্রথম দিনে আপনাদের ঘুরে দেখাবো উৎমাছড়া, রুদ্রছড়া, তুরংছড়া এবং রাতে বিছানাকানিতে স্টে করে পরের দিন দেখাবো বিছানাকানি থেকে লক্ষণছড়া, পান্থময় ঝর্ণা, খাসিয়াবঞ্জির চা বাগান এবং পরের দিন শেষ গন্তব্য হিসেবে জাপলং জিরো পয়েন্ট এবং মায়াবী ঝর্ণা দিকে শেষ করব। এমন সৌন্দর্যময় জায়গাগুলো দেখানোর পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব কিভাবে 2 দিনের এমন সৌন্দর্যময় জায়গাগুলো ঘুরে দেখবেন, কিভাবে সিলেটে যাবেন, কোথায় রাতে থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, তাই দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি তথ্যবহুল ভ্রমণ গাইড। আমাদের এবারে যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার আব্দুল্লাহপুর থেকে, গন্তব্য উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট জেলা। এই যাত্রায় আমরা যাচ্ছি একটি নন এসি বাসে, যার ভাড়ার মূল্য পড়েছে 700 টাকা করে। আপনারা চাইলে এসি বাস কিংবা ট্রেনে করেও সিলেট পর্যন্ত যেতে পারেন, তবে বর্তমানে সিলেটের রাস্তার পরিবেশ হিসেবে ট্রেনে যাওয়া সবচেয়ে ভালো। আন্তনগর ট্রেনের যাত্রার আগের দিন কিংবা যাত্রার দিন কোনো টিকিট পাওয়া যায় না, তাই ভ্রমণের জন্য অবশ্যই 8 থেকে 10 দিন আগে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ঢাকা থেকে সিলেটের দূরত্ব 236 কিলোমিটার, যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করি সিলেটের উদ্দেশ্যে। যাত্রাপথে এই বাসটি যাত্রা বিরতি দেয় কিশোরগঞ্জের রাজমণি হোটেলে। জেনে রাখা ভালো, হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে, তাই খাবার খাওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করে খাওয়া উচিত। অলরেডি চলে আসছি সিলেটের কদমতলী বাস টার্মিনালে। আপনারা সকলে জানেন গতকাল রাত 10:15 রওনা করার পর মাত্রই কিন্তু এই বাসটি আমাদের সিলেটের কদমতলী বাস টার্মিনালে নামিয়ে দিয়ে গেল। তো এখন আমরা পাশের একটা দোকান থেকে সকালে নাস্তাটা সেরে নেব, তারপর এখান থেকে একটা গাড়ি ঠিক করে আমরা চলে যাব উৎমাছড়ার দিকে। সিলেটের হুমায়ুন চত্বর থেকে আমরা এরকম একটা লেগুনা রিজার্ভ করেছি, যে লেগুনাটি আমাদের উৎমাছড়ার যে জায়গা রয়েছে সেই রাস্তায় নামিয়ে দিয়ে আসবে এবং আমরা বর্ডার হাইকিং করার পরের দিন আমাদের জাপলং থেকে এই গাড়িটি আবার আমাদের রিসিভ করে সিলেট শহরে নামিয়ে দেবে। সেক্ষেত্রে পুরো গাড়িটা আমাদের কাছে ভাড়া রাখছে 5000 টাকা করে। সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে উৎমাছড়া নিয়ে 3000 টাকা, ঠিক আছে, আর জাপলং থেকে নিয়ে আসবো 2000 টাকা। এই 5000 টাকা 2 দিনের ট্যুর না? 2 দিনের ট্যুর। আমাদের টিমে 10 জন থাকায় 3000 টাকা দিয়ে একটা লেগুনা ভাড়া করেছি, যেটা আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য উৎমাছড়ার বাজারে নামিয়ে দিবে। চলে আসছি এই উৎমাছড়া বাজারে। সিলেট থেকে রওনা করার পর আমাদের এই গাড়িটি কিন্তু একদম উৎমাছড়ার এই বাজার নামে দেয়। আর এই ধরনের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো কিন্তু বর্ডার হাইকিং করার জন্য কিন্তু 7 থেকে 8 জন হলে সেক্ষেত্রে কিন্তু একদম এই উৎমাছড়ায় নামিয়ে যাবে, 3000 টাকা করে নেবে। আর যদি এই উৎমাছড়া থেকে জাপলং পর্যন্ত হাইকিং করেন সেক্ষেত্রে জাপলং থেকে যদি আবারও রিসিভ করে সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা দিয়ে একদম নিয়ে যাবে আপনাদের সিলেট শহর পর্যন্ত। বাজারে নেমে 10 মিনিট হাঁটার পর আমরা চলে যাই উৎমাছড়ার মেন পয়েন্টে। অলরেডি চলে আসছি এই উৎমাছড়ার মেন পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয়ের যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি এদিক দিয়ে নেমে আসছে। আর ভারতের মেঘালয়ের পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আমি আমার এই পঞ্চটা পরে নিয়েছি। এদিকের যে মেঘালয়ের পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো কিন্তু একদম মেঘে ডেকে গেছে, দেখুন কি পরিমাণে সবুজ হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আবারও বৃষ্টি হতে পারে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এই উৎমাছড়ায় ভিড় করছে।
আমাদের বর্ডার হাইকিং এর প্রথম গন্তব্য এই উৎমা ছড়া। সিলেটের সীমান্ত ঘেঁষা এই পাহাড়ি ছড়াটি ভারতের মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ পানি, বিশাল পাথরের স্তূপ আর চারপাশে সবুজ পাহাড়ের জন্য ভ্রমণ প্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণ। বর্ষাকাল এলে উৎমা ছড়া যেন আরো প্রাণ ফিরে পায়। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ ঠান্ডা পানি পাথরে বুক চিরে বয়ে চলে, আর তখন চারদিকে শুধু চিরির কলকল শব্দ শোনা যায়। এই উৎমা ছড়া দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি তুরংছড়া গ্রামের দিকে। সেখানে একটা সুন্দর ছড়া রয়েছে, আর এই পথে যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণা দেখা পাওয়া যায়। আর আপনাদের দেখানোর চেষ্টা করব এই সীমান্তে যাওয়ার সময় এই সীমান্তের অসাধারণ কিছু দৃশ্য। আর ট্রেকিং করার সময় কিন্তু এরকম সুন্দর সুন্দর অসংখ্য জিরি এবং ছড়া পার হয়ে আমরা একদম চলে যাব তুরংছড়া গ্রামের দিকে। উৎমা ছড়া দেখা শেষ করে আমাদের পরের গন্তব্য সীমান্তের কুল ঘেঁষে দাঁড়িয়ে থাকা রুদ্র ছড়ার দিকে। উৎমা ছড়া দেখা শেষ করে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে চলে আসি এই রুদ্রছড়া ঝর্ণার কাছে। উৎমা ছড়া থেকে তুরংছড়া গ্রামের দিকে যাওয়ার সময় আমরা পথের মধ্যে এরকম একটা ঝর্ণা দেখা পাই। স্থানীয়রা এই ঝর্ণাটির নাম দিয়েছে মায়াবী ঝর্ণা। উপরে কিন্তু একটা বিএসএফ সদস্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছে এবং আমাদের বাসে দিয়েছে এখান থেকে চলে যাওয়ার জন্য। ও যে হাত নাড়িয়ে কিন্তু আমাদের ইশারা করছে এখান থেকে চলে যাওয়ার জন্য। আর আমরা এখন চলে যাব এই পথ ধরে আবারও তুরংছড়া গ্রামের দিকে। এই রুদ্রছড়া জায়গাটি পড়েছে ভারতের সীমান্তের ভিতরে, তাই আমি আপনাদের সাজেস্ট করব এই জায়গাটি স্কিপ করার। রুদ্রছড়া দেখা শেষ করে আবারও 15 থেকে 20 মিনিট হেঁটে চলে আসি এই তুরংছড়ায়। উৎমা ছড়া দেখা শেষ করে এই বর্ডার ধরে প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পরে চলে আসছি এই তুরংছড়া যে ঝর্ণাটা রয়েছে এই ঝর্ণার পাশে। আর এর পাশে কিন্তু একটা গ্রাম রয়েছে তুরংছড়া, আর এই গ্রামের নাম অনুসারে কিন্তু এই জিরিপত্রের নাম দিয়েছে তুরংছড়া। এপাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য রয়েছে। এই মেঘালয় থেকে কিন্তু প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু ওই পানিগুলো এদিক দিয়ে বেশ গতি দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে এদিকে। আর এপাশে কিন্তু ওই যে কারাদা দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ কিন্তু মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে মোটর সাইকেলে বাসি রয়েছে সেটাতে হর্ন দিচ্ছে এবং আমাদের চলে যেতে বলতেছে। আমরা কিন্তু এখন এই তুরংছড়া যে রয়েছে এই তুরংছড়াতে গোসল করব। সিলেট সীমান্তে এই পাহাড়ি ছড়াটি যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক অপূর্ব ক্যানভাস। এখানে হাঁটার পুরো পথটাই পাথরের, কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও বিশাল পাথরে ঢাকা। তুরংছড়ার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর নির্জনতা এবং এর অক্ষত প্রাকৃতিক পরিবেশ। এই তুরংছড়া গ্রাম আসার পরে এই জিরিপথের পাশে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অলরেডি কিন্তু ভারতের যে মেঘালয় পাহাড় রয়েছে এই পাহাড়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি এই তুরং গ্রামের একদম এই জিরিপথের পাশে। এখানকার যে স্থানীয় দাদা রয়েছে এই দাদার সাথে দেখা হলো। আপনাদের আঞ্চলিক নাম কি এই গ্রামের? তুরং গ্রাম এটা। আর এই তুরং গ্রাম থেকে কিভাবে তুরংছড়া নাম উৎপত্তি হলো? ওই মানুষের বিভিন্ন জাতের মানুষ আশা করে এই উৎপত্তি হয়েছে তুরং গ্রামের। তুরং থেকে তুরংছড়া। তুরংছড়া। আর আপনাদের গ্রামে কি থাকার ব্যবস্থা নাই? যারা পর্যটকরা আসলে আপনাদের এই গ্রামে কি থাকার ব্যবস্থা নাই? এটা থাকার ব্যবস্থা কোথায় রয়েছে? বিছনাকান্দিতে। আর এই গ্রামে কি বিএসএফ আপনাদের জামালা করে না? এখান থেকে কোনো জামালা হয় না? আমরা দেশগজের বাইরে যাই না, আমরা দেশগজের বাইরে থাকি। আমরা এই তুরংছড়ার যে তুরং গ্রাম রয়েছে এই তুরং গ্রামের এই দাদার সাথে কথা বললাম। দাদা আপনার নাম কি জানি? আমার নাম শ্রী বাদল চন্দ্রদানি। শ্রী বাদল চন্দ্রদানি দাদার সাথে কথা বললাম। এই দাদা কিন্তু এই তুরং গ্রামের মানুষ। আর এই ছড়াটা কিন্তু একদম অসাধারণ একটা ছড়া। আপনারা যারা এই সিলেট বর্ডার হাইকিংয়ে আসবেন তারা অবশ্যই এই তুরং গ্রামের যে তুরংছড়া রয়েছে এই তুরংছড়া থেকে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। তুরংছড়া দেখা শেষ করে আমাদের পরের গন্তব্য বিছনাকান্দির দিকে। যেহেতু আজকে রাতে আমরা বিছনাকান্দিতে থাকবো, তাই এখানে সন্ধ্যা হওয়ায় একটা মোড় থেকে মোটর সাইকেল নিয়ে আমরা দ্রুত বিছনাকান্দি থেকে চলতে শুরু করি। কোথাও সবুজে ভরা মেঘ পাহাড়ে খেলা করছে, আবার কোথাও হাওরের ফিল। মোটর সাইকেলে যাওয়ার সময় পুরো পথটাই ছিল একেবারে অসাধারণ। তুরং যে গ্রাম রয়েছে সেই গ্রামের তুরংছড়া ঘোরার পর আমরা কিছুটা পথ ট্রেকিং করে চলে আসি একটা মোড়ে। সেই মোড় থেকে একটা মোটর সাইকেল নিয়ে জনপ্রতি 100 টাকা করে আমরা চলে আসি এই বিছনাকান্দিতে, যেখানে আমরা দুপুরের খাবার খাবো। যদিও এখন দুপুরে প্রায় সন্ধ্যার দিকে। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মেঘালয়ের পাশে যে বিছনাকান্দির যে সৌন্দর্য রয়েছে সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। বিছনাকান্দি থেকে জনপ্রতি 150 টাকা করে খাবার কিনে আমরা রাতে ঘুমানোর জন্য আমাদের থাকার জায়গায় চলে যাই।
দুপুরে খাবারের মেনুতে ছিল মুরগির মাংস, ডাউল আর আলুর ভর্তা। যেহেতু বর্ডার এরিয়ায় আর কোনো খাবার হোটেল পাইনি, তাই দুপুরে খাবার খেতে খেতে আমাদের রাত হয়ে যায়। দুপুরে খাবার খাওয়ার পর একটু আড্ডা দিতেই আমাদের রাতের খাবার চলে আসে। আমাদের রাতের মেনুতে ছিল ডাউল, হাঁসের মাংস আর আলুর ভর্তা, যার জনপ্রতি মূল্য পড়েছিল 200 টাকা করে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি থেকে সবাইকে শুভ সকাল। আপনারা জানেন গতকাল কিন্তু আমরা সিলেট বর্ডার হাইকিং অর্ধেক সম্পন্ন করেছি এবং দুপুরে খাবার খেয়েছি এই বিছানাকান্দিতে। আর রাত্রি যাপন করার জন্য কিন্তু এরকম একটা ঘরে আমরা ছিলাম। আমাদের গ্রুপে 9 থেকে 10 জন হয়। আমরা 2টা রুম নিয়েছি। এপাশে রুমে মেয়েদের জন্য নেওয়া হয়েছে, আর এপাশে আমরা যারা ছেলেরা ছিলাম তারা কিন্তু এখানে ছিলাম। আপনারা যারা এই বিছানাকান্দিতে বর্ডার হাইকিং কিংবা ঘুরতে আসবেন তারা কিন্তু চাইলে এই বিছানাকান্দি থাকতে পারবেন। এখানে কিন্তু স্থানীয়দের অনেকগুলো ঘর রয়েছে, যেমন এই মামার ঘর রয়েছে। আপনাদের প্রয়োজনের সাথে মামার নাম্বার দিয়ে দেবো। মামা, এই জায়গায় আপনার সাথে কেউ যোগাযোগ করবে? আর আপনাদের রুমের প্রাইস কত? 2টা রুম রাখলে প্রাইস দার ইয়ে করে, মানে সুজনের সাথে মারতে থাকে সবাই। সুজনের সাথে আপনি এমনিতে রুম দেন না? আমি এমনি তো আর কেউ আইলে তাহলে গাইলে দিই। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন। 01713294193। মামা কিন্তু তো ওনার নাম্বারটা দিয়ে দিয়েছে। মামা, এই জায়গায় থাকতে গেলে 2টা রুমের প্রাইস কিরকম পড়বে? 3500 থেকে 4000 টাকা, নাকি 3000 থেকে 3500 টাকা? এই মামার যে বাসা রয়েছে এখানে থাকতে গেলে কিন্তু মামার নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে 2টা রুম নিলে কিন্তু এখানে প্রায় 3 থেকে 3500 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর এই ঘর থেকে বেরোলে কিন্তু একদম ভারতের যে মেঘালয়ের পাহাড় রয়েছে, আর এপাশে যে একটা ছোট্ট একটা বাজারের মতো রয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এপাশে দেখুন ভারতের মেঘালয় পাহাড়ের যে মেঘগুলো জমছে পাহাড়ের উপরে, সেটা কিন্তু এই বিছানাকান্দির এই গ্রাম থেকে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিকে আমরা এখন আপনাদের যে এখানে সীমান্ত রয়েছে এবং এপাশে যে একটা বট গাছ রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। অলরেডি চলে আসছি এই সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দির সবচেয়ে সুন্দর জায়গা, এই বটগাছতলা। এটি কিন্তু বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ফেমাস জায়গা। আর এপাশে কিন্তু খুব সুন্দর একটা খেলার মাঠ রয়েছে। আর এই বট গাছের পাশ দিয়ে কিন্তু ভারতের যে কাঁটাতার সেটা কিন্তু চলে গেছে। আর উপরে কিন্তু একটা ঝর্ণা রয়েছে, জানি না এই ঝর্ণাটির নাম কি, তবে এই ঝর্ণাটি কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়েছে। আর এই বট গাছের পরে কিন্তু ইন্ডিয়ান সীমান্ত, ওই যে সীমান্তের কাঁটাতার দিয়ে বিএসএফ যাচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের বাংলাদেশের যে বিছানাকান্দি রয়েছে, এই বিছানাকান্দির যে গ্রামগুলো রয়েছে এগুলা। আর ওদিকে কিন্তু একটা ফুটবল খেলার মাঠ রয়েছে খুব সুন্দর। আর ওপাশে কিন্তু বিছানাকান্দির যে মেন স্পট ওদিকে কিন্তু, আর এদিকে কিন্তু এই বিছানাকান্দির যে বট গাছ সেটা কিন্তু এই জায়গায়। পুরের প্রথম আলোতে ঘুম ভাঙতেই বিছানাকান্দির যেন এক নতুন রূপে ধরা দেয়। চারপাশে পাহাড়ি বাতাস, দূর থেকে ভেসে আসা ঝর্ণার গর্জন, মনে হয় প্রকৃতি যেন নিজেই নতুন দিনের আহ্বান জানাচ্ছে। রাতে যে বাসায় ঘুমিয়েছিলাম ঠিক তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো। সীমান্তে ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশালের প্রাচীন বট গাছটি এই এলাকার অন্যতম আকর্ষণ। আর এই বট গাছের ঠিক সামনেই পাহাড় থেকে নেমে আসা নাম না জানা এক মনোমুগ্ধকরী ঝর্ণা প্রবাহিত হচ্ছে, যেটা ভারতের সীমান্তের ভিতরে পড়েছে। বট গাছের ছায়া, ঝর্ণার স্রোত আর পিছনে মেঘালয়ের পাহাড়, সব মিলিয়ে বিছানাকান্দির যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এই বিছানাকান্দির যে মেন পয়েন্টের পাশে একটা বট গাছ রয়েছে। সকালবেলা কিন্তু সেই বট গাছ আমরা ঘুরে দেখেছি এবং তারপরে আমরা এই বাসায় এসে আবারও ফ্রেশ হয়েছি। তারপরে কিন্তু আমরা এই বাসা থেকে আমাদের যে কাপড় চোপড়, ব্যাগ এগুলো নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি বিছানাকান্দির যে মেন পয়েন্ট রয়েছে সেখানে আমরা আজকে সকালে নাস্তা করব। আর গতকাল কিন্তু আমরা এই বাসায় ছিলাম, যেটা ভাড়া পড়েছিল 3000 টাকা 2টা রুমের। আর আমরা এখন এই পথ ধরে চলে যাব বিছানাকান্দির যে মেন পয়েন্ট রয়েছে, সেই মেন পয়েন্টের দিকে কিন্তু কিছু খাবারের হোটেল রয়েছে। সেই খাবারের হোটেলগুলো থেকে আমরা আজকের সকালে নাস্তাটা সেরে নেব। তারপর আমরা বর্ডার হাইকিং করে আবারও চলে যাব একদম জাপলং যে রয়েছে সেই জাপলংয়ের দিকে। বিছানাকান্দির মেন পয়েন্টের একটা বাসমান হোটেল থেকে জনপ্রতি 40 টাকা করে সকালে নাস্তা শেষ করে নিই।
মাত্র এই বিছানাকান্দির যে দোকান রয়েছে এখান থেকে সকাল নাস্তাটা শেষ করলাম। আর এখন এই বুটে করে আমরা চলে যাব একদম নদীর ওপারে। সেখান থেকে কিন্তু আমাদের আবারও বর্ডার হাইকিং শুরু হবে। ট্রলারে করে জনপ্রতি 20 টাকা দিয়ে বিছানাকান্দি নদী পার হয়ে আবারও বর্ডার হাইকিং শুরু করি। আমাদের বর্ডার হাইকিংয়ের দ্বিতীয় দিনের পথ চলা। সামনে অপেক্ষা করছে মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষা অজানা আরও কিছু সৌন্দর্য। বিছানাকান্দি থেকে একটা ট্রলার করে আমরা নদী পার হওয়ার পর সীমান্তের যে গ্রামের পাড় দিয়ে রাস্তাগুলো রয়েছে এই রাস্তা ধরে আমরা এরকম একটা জায়গায় চলে আসছি। এখানে সবাই বিশ্রাম নিচ্ছে। তারপর আমরা আবারও এই সীমান্তের যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোর রাস্তা ধরে চলে যাব লক্ষণছড়ার দিকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব লক্ষণছড়ার আসল সৌন্দর্য। লক্ষণছড়া যাওয়ার পথে পাহাড়ের নিচে এরকম একটা দোকান দেখে সকলে চা খেয়ে মনকে রিফ্রেশ করে আবারও লক্ষণছড়ার দিকে চলতে শুরু করি। সেই বিছানাকান্দি থেকে ট্রলার করে নদী পার হওয়ার পর প্রায় 1 ঘন্টার মতো এই সীমান্ত ধরে আমরা ট্রেকিং করে চলে আসি এই সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা এই লক্ষণছড়াতে। লক্ষণছড়াটা কিন্তু পড়েছে একদম ইন্ডিয়ার ভিতরে। দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু ইন্ডিয়ান পতাকাগুলো রয়েছে। আর এই ব্রিজটার উপরে কিন্তু একটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া আছে যাতে বাংলাদেশিরা ছবি তুলতে না পারে। মাঝখানে কিন্তু কিছুদিন এই পলিথিনটা ছিল না, তখন কিন্তু খুব অনায়াসে পর্যটকরা ছবি তুলতে পারতো। আর এপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো কিন্তু ইন্ডিয়ান ভিতরে পড়েছে। আর এপাশে কিন্তু অসংখ্য পর্যটক তারা এখান থেকে দাঁড়িয়ে এই ব্রিজটাকে পিছনে রেখে ছবি তুলছে। এই লক্ষণছড়া ঘোরার পর আমরা চলে যাবো এখন পান্থমায়ের দিকে। অলরেডি কিন্তু বিজিবি এই জায়গায় চলে এসেছে। ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন বিজিবি কিন্তু সবাইকে তাড়িয়ে দিচ্ছে। ওই যে বিজিবি যাচ্ছে ওদিক দিয়ে। আমরা কিন্তু এরপর ধরে আবারও বর্ডার হাইকিং করতে করতে চলে যাবো সেই পান্থমাই গ্রামের পান্থমাই ঝর্ণার দিকে। লক্ষণছড়া দেখা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য পান্থময় ঝর্ণার দিকে। লক্ষণছড়া ঘোরার পর প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো এই সিলেট বর্ডার ট্রেকিং করার পরে আমরা চলে আসছি এই সিলেটের সবচেয়ে সুন্দর ঝর্ণা পান্থমাই ঝর্ণার কাছে। আমার সামনে দেখতে পাচ্ছেন পান্থমাই ঝর্ণা। এটা কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর মধ্যে একটি। আর এপাশে কিন্তু ভারতের যে একটা বিএসএফ ক্যাম্প রয়েছে, এপাশে কিন্তু এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের। এখানে কিন্তু চাইলেই এই কাঁটাতার অতিক্রম করে ঝর্ণার ভিতরে যাওয়া যায় না। যে দর্শনার্থীগুলো এই জায়গায় ঘুরতে আসে তারা কিন্তু সকলেই এই জায়গা থেকে দাঁড়িয়ে এই পান্থময় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে। পান্থময় ঝর্ণা যা সিলেটের সীমান্ত ঘেঁষা বাংলাদেশি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় নাম। সবচেয়ে মজার বিষয় হলো এই ঝর্ণাটিকে আমরা বাংলাদেশে পান্থময় নামে চিনলেও ভারতে মেঘালয় রাজ্যে হওয়ায় ভারতের মেঘালয় রাজ্যের স্থানীয় জনগণ একে বড়হিল ফলস নামে চিনে। মেঘালয় পাহাড়ের শত শত ফুট উপর থেকে নেমে আসা বিশালের জলধারা বাংলাদেশের সীমান্তে দূর থেকে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। মেঘালয় পাহাড়ের বৃষ্টির প্রবাহ বেড়ে গেলে এই ঝর্ণাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। যদিও এই ঝর্ণাটি ভারত সীমান্তে মেঘালয়ে অবস্থিত, তবুও বাংলাদেশের পান্থময় গ্রাম থেকে এর অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। পান্থমাই ঝর্ণা ঘুরে দেখা শেষ করে আমরা চলে আসছি এই পান্থমাই গ্রামের একটা মোড়ে। এই মোড়ে কিন্তু বেশ কিছু খাবারের হোটেল রয়েছে। আমরা এই মোড়ের একটা খাবারের হোটেল থেকে জনপ্রতি 120 টাকা করে দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। আপনারা যদি এই পান্থমাই ঝর্ণাতে ঘুরতে আসেন তবে দুপুরের খাবারটা এই মোড় থেকে সেরে নিতে পারবেন। জাফলংয়ে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে বেশ কিছু অটো পাওয়া যায় যেগুলার জনপ্রতি ভাড়া পড়ে 20 টাকা করে, যেগুলো একদম জাফলংয়ে যাওয়ার জন্য নদীর ঘাটে নামিয়ে দিয়ে আসবে। পান্থময় ঝর্ণা দেখে এবং দুপুরে খাবার শেষ করে পরবর্তী গন্তব্য সিলেটের খাসিয়াপুঞ্জি এবং মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। জনপ্রতি 20 টাকা করে একটা অটোতে আমরা চলে আসছি এই হাজিরপুর নদীর পাড়ে। এই নদীর পাড়ে আসলে কিন্তু অসংখ্য ট্রলার দেখতে পাবেন, যে ট্রলারগুলো দিয়ে জাফলং যাওয়ার জন্য পরে পার হতে হবে। আর আমরা এরকম একটা ট্রলারে করে এই নদী পার হয়ে চলে যাবো ওই ঘাটের দিকে।
পান্থমাই ঝর্ণা ঘুরে দেখা শেষ করে এবং পান্থমাই যে গ্রামের মোড় রয়েছে সেই মোড় থেকে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা জনপ্রতি 20 টাকা করে অটো নিয়ে চলে আসি এখানে যে হাজিরপুর বাজার রয়েছে সেই হাজিরপুর বাজারের অপোজিটে। আর সেখান থেকে 10 টাকা করে ট্রলারে করে আমরা চলে আসি এই হাজিরপুর বাজারের ঘাটে। আর এই হাজিরপুর বাজার থেকে কিন্তু জাফলং যাওয়ার জন্য অসংখ্য মোটরসাইকেল এবং অটো রয়েছে, যে মোটরসাইকেলগুলো আপনাদের একদম জাফলং 0 পয়েন্টে নামিয়ে দিয়ে আসবে, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া রাখবে 50 টাকা করে। আর যে অটোগুলো রয়েছে এই অটোগুলো কিন্তু জনপ্রতি 50 টাকা করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে একদম জাফলং 0 পয়েন্টে নামিয়ে দিবে। হাজিরপুর বাজার থেকে জনপ্রতি 50 টাকা করে একটা অটো নিয়ে আমরা রওনা করি খাসিয়াপঞ্জির চা বাগান দেখতে এবং মায়াবী ঝর্ণা দেখতে। হাজিরপুর বাজার থেকে জাফলং 0 পয়েন্ট যাওয়ার সময় একটা চা বাগান পড়ে, আমরা সেই চা বাগানে যাওয়ার জন্য একটা মোড়ে নেমে পড়লাম। আর এখান থেকে কিন্তু 4 থেকে 5 মিনিট ট্রেকিং করলেই সেই চা বাগানে চলে যাওয়া যায়। আর এ পাশে এই চা বাগানে যাওয়ার সময় কিন্তু রাস্তার দুপাশ দিয়ে খাসিয়াপঞ্জিদের অনেক পান সুপারি বাগান রয়েছে, যে বাগানগুলোতে একই সাথে সুপারি গাছের ভিতরে কিন্তু পানের গাছগুলো তুলে দেওয়া হয়েছে। জাফলংয়ে যাওয়ার সময় একটা মোড়ে নেমে পড়ি, এখানে একটা চা বাগান রয়েছে আর আমি কিন্তু এই চা বাগানের ভিতরে রয়েছি। আপনারা যারা জাফলংয়ে যাবেন, জাফলংয়ে যাওয়ার সময় কিন্তু খাসিয়াপল্লির মাঝে কিন্তু এরকম একটা চা বাগান দেখতে পাবেন। আর এই চা বাগানের পাশ দিয়ে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, যেগুলো থেকে আপনারা চায়ের পাতা কিনতে পারবেন, ট্রেডিশনাল যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো কিনতে পারবেন। আর এখন যাব এখানকার যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো দেখব এবং সেখানে কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা আদা, লেবু, চিনি, চা পাতা সব কিছু দেওয়া, শুধু গরম পানি দিবেন, চা হইব। চিনি, চা পাতা, মালটা সব ব্লেন্ডার, খুব সুস্বাদু চা। এই চা বাগানের পাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, সেই দোকানগুলোতে কিন্তু এরকম পর্যটক যারা আসে তাদের কিন্তু এরকম ফ্রিতে চা টেস্ট করানো হয়, যদি ভালো লাগে তাহলে কিন্তু তারা এখান থেকে কিনে নিয়ে যাবে। আমিও দেখি এখানে যে চাটা দিয়েছে এটা কি চায়ের নাম? মালটা চা। এটার নাম হচ্ছে মালটা চা, আমি টেস্ট করে দেখব। আর এই চায়ের পাতির ভিতরে কিন্তু একটু গরম পানি দিলে কিন্তু চা হয়ে যায়, এখন দেখব কেমন লাগে। হাজিরবাজার থেকে জনপ্রতি 50 টাকা করে আমরা চলে আসি জাফলং 0 পয়েন্টের যে একটা মায়াবী ঝর্ণা রয়েছে সেই মায়াবী ঝর্ণার কাছে। আর এ পাশে কিন্তু এই জাফলংয়ের সবচেয়ে আকর্ষণীয় যে ঝর্ণা মায়াবী ঝর্ণা, এই ঝর্ণাটা কিন্তু এদিকে। আর আমরা এখন যাচ্ছি সেই মায়াবী ঝর্ণা দেখতে। চলে আসছি এই সিলেটের সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণা এই মায়াবী ঝর্ণার একদম কাছে। এই মুহূর্তে কিন্তু মেঘালয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু এই মায়াবী ঝর্ণা যে রয়েছে এই মায়াবী ঝর্ণার কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আপনারা দেখেন প্রচুর পরিমাণে পানি কিন্তু এই ঝর্ণা দিয়ে গড়িয়ে পড়ছে, আর এই পানিগুলো কিন্তু এদিক দিয়ে একদম পেয়ার নদীর দিকে যাচ্ছে। আর অসংখ্য পর্যটক কিন্তু এই জায়গায় আজকে গোসল করতেছে। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা বাজার রয়েছে, যেখানে ভারতের পণ্যের পাশাপাশি এই সিলেটের যে ট্রেডিশনাল যে পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু চাইলে এখান থেকে নিতে পারবেন। দিনের শেষ গন্তব্য হিসেবে জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখা শেষ করে আমরা রওনা করি জাফলং বাজার থেকে। জাফলং বাজার থেকে 2000 টাকাতে একটা লেগুনা নিয়ে আমরা চলে যাব সিলেট শহরের দিকে। সিলেট শহর থেকে চাইলে বাসে করে কিংবা ট্রেনে করেও ফিরতে পারেন। ওপাশে যে জাফলংয়ের মায়াবী ঝর্ণা রয়েছে সেই মায়াবী ঝর্ণা ঘোরার পর আমরা অলরেডি চলে এসেছি এই জাফলংয়ের একদম 0 পয়েন্টে। আর এপাশে কিন্তু ওই যে ভারতের যে টাউকি ব্রিজটা রয়েছে, টাউকি ব্রিজটা কিন্তু এদিকে। আর বর্ষা মৌসুম ছাড়া কিন্তু এই জায়গায় অনেক বড় একটা বাজার থাকে, যেখানে ভারতীয় মালামালের পাশাপাশি সিলেটের যে ট্রেডিশনাল জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাজারে তোলা হয়। আর ওদিকে দেখতে পাচ্ছেন, ওদিকে কিন্তু ওই সিলেটের সবচেয়ে সুন্দর ঝর্ণা মায়াবী ঝর্ণাটি ওদিকে। আর আমরা ওই ঝর্ণা থেকে একটা বোটে করে আমরা এই সিঁড়ি দিয়ে একদম চলে এসেছি এই বট গাছের নিচে। আপনারা জানেন যে পরশুদিন রাতে কিন্তু আমরা ঢাকা থেকে রওনা করেছিলাম সিলেট বর্ডার হাইকিং করার জন্য। গত 2 দিনে আমরা সিলেট বর্ডারের বেশ কিছু ঝর্ণা এবং যে ট্রেইল জিরিপথগুলো রয়েছে সেগুলো ঘোরার পরে কিন্তু আমরা আজকে দিনের শেষ গন্তব্য সিলেটের যে জাফলংয়ের মায়াবী ঝর্ণা রয়েছে সেই মায়াবী ঝর্ণা এবং জাফলংয়ের যে 0 পয়েন্ট রয়েছে, জাফলংয়ের 0 পয়েন্ট ঘোরার পর আমাদের এই সিলেট বর্ডার হাইকিং সম্পূর্ণ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে শেষ করছি, খুদা হাফেজ।